বোর্ড মেম্বার্স আর নট বিগার দ্যান দ্য প্লেয়ার্স। বাবার বোর্ড লাইক এমন একটা কথা হচ্ছে, আপনি আসলে ব্যাপারটাকে কীভাবে দেখেন? হ্যাঁ, আমার বাবা একজন রাজনীতিবিদ, সেটা তো আমি বলাতে পারবো না, সেই আইডেন্টিটিও আছে। এই 90টা দিন আমাদের খুব ক্রুশাল দিন। আমি যদি পারফর্ম না করতে পারি তাহলে তো ক্রিকেটের কোনো লাভ হবে না, তাহলে ক্রিকেট আরও বেশি ডিসেন্ট্রালাইজ করতে হবে। সো বেসিক্যালি ভালোবাসা থেকে আসা, ক্রিকেটকে ভালোবাসি, একসময় স্কুল ক্রিকেট খেলেছি এবং আমরা ইনশাল্লাহ যেন একটা মেজর আইসিসি টুর্নামেন্ট যেন আমরা জিততে পারি। ইসমাইল ভাই, বিসিবির শেষ নির্বাচনে হঠাৎ আপনারা উইথড্র করছেন, সব মিলিয়ে তখন আসলে কি বুঝে আসলে আপনারা আসলে চলে গেছেন? যেহেতু অনেক কথাই উঠছিল দুই পক্ষের, আপনার ব্যক্তিগত আসলে যদি ভিউটা জানতাম। না মানে বেসিক্যালি আমাদের মনে হচ্ছে নির্বাচন স্বচ্ছ হচ্ছে না। এখানে নির্বাচনে তখন আমার মনে হয়েছে যে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং যথেষ্ট প্রমাণও আছে। এটা কিন্তু একটা তদন্ত কমিটি করা হলো, তো তদন্ত কমিটির রিপোর্ট তো নিশ্চয়ই প্রকাশিত হয়েছে এবং আপনারা আরও দেখবেন এখানে এভিডেন্সগুলো আছে যা আছে। কিন্তু আমার তখন মনে হয়েছিল এবং ব্যক্তিগত আমাদের অনেকেরই তখন মনে হচ্ছে নির্বাচনটা মোটামুটি ক্লিয়ারলি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মানে এখানে বেসিক্যালি সরকারি যে যন্ত্রটাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচন প্রভাব বিস্তার করার জন্য। তখন আমার মনে হচ্ছে এরকম একটা নির্বাচনে পার্টিসিপেট করাটা আমার ঠিক হচ্ছে না। কারণ দেখেন, এই নতুন বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে, সবাই চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেটা জাতীয় নির্বাচন হোক, সেটা ক্রিকেট বোর্ডের নির্বাচন হোক। আর ক্রিকেট বোর্ড তো খালি মানে কোনো গোষ্ঠীর না, ক্রিকেট বোর্ডটা পুরো বাংলাদেশের মানুষের কাজ। ক্রিকেট বোর্ডের নির্বাচনে গিয়ে মানুষের প্রত্যাশা থাকে যে আমার মনে হয়েছে যে এই নির্বাচন হতে যাচ্ছিল এই সময়, যেটা হয়েছে পরে, এটা জনগণের প্রত্যাশিত নির্বাচন ছিল না। যে কারণে আমাদের মনে হয়েছে যে এখানে আমাদের মনে হয় পার্টিসিপেট করাটা ঠিক হবে না, যে কারণে আমরা কিন্তু এখান থেকে উইথড্র করে চলে আসি। বেশি এটাই ছিল র্যাশনাল, হ্যাঁ, নৈতিকতার দিক থেকে চিন্তাভাবনা করে। এবং এন্ড অফ দ্য ডে আপনার নির্বাচিত বোর্ড তো একটা বৈধ নির্বাচিত বোর্ড থাকতে হবে, যারা ক্রিকেট গাইড করবে, যারা ক্রিকেটে যারা স্টেক হোল্ডার আছে, যাদের ম্যান্ডেট নিয়ে আসবে। হ্যাঁ, তো সেখানে নির্বাচন প্রভাবিত হয়, সেরকম নির্বাচনে তা মনে হয় পার্টিসিপেট করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ওকে, এরপরে আপনারা যখন নির্বাচনটা উইথড্র করছেন বা আপনারা সরে গেছেন, এরপর নির্বাচন তো হয়েছে, এরপরে এই বোর্ডটাও ঠিক থাকতে পারেনি এবং কি এখানকার অনেক পরিচালকও কিন্তু শেষ পর্যন্ত থাকেনি। তারাও এখানে কয়েকজনের মানে এমন প্রভাবিত বা তাদের আচরণ, একজন কলিগ, না আপনারা তো ডিরেক্টররা একটা কলিগ থাকেন, সেই কলিগরাও কিন্তু প্রপারলি সম্মান করেননি, অনেকে কাজে ব্যাঘাত ঘটিয়েছে বা বিভিন্ন কথা বলেছে। এরপর বোর্ডটা ভেঙে গেল বা তারা পদত্যাগ করলো, এরপর বোর্ডও আপনারা যে প্রতিবেদনটা জমা দেওয়া হলো মানে করা, সেটার পরেও ভেঙে গেল। এরপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার কথা বলছেন একটা, যে আপনাদেরকেই ইন্ডিকেট করে বলা হচ্ছিল যে লাইক আপনারা ওইখানে গিয়েছিলেন বা শেষ পর্যন্ত আপনাদের সাথে বনিবনা হয়নি, এরকম আসলে কি ঘটেছিল যদি একটু বলতেন? বনিবনের বিষয়টা যেটা বললাম, আমরা মনে করেছি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং যেটা আসলে স্বচ্ছ না, এটা তো প্রমাণিত এখন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আর নাই, কোনো স্বচ্ছ নির্বাচন হয় নাই তখন। হ্যাঁ, এবং এটা আমার বেসিক্যালি যেটা নৈতিকতা, ঠিক আছে, মানে একটা নির্বাচন আমরা যদি করতেই হয় তো নির্বাচন স্বচ্ছ হতে হবে, ঠিক আছে, সকলে পার্টিসিপেট থাকতে হবে। এখানে আগের দিন রাতে ভোটিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, পরের দিন মনে হয় 6 কি 7 জন ভোট দিয়েছে এসে, এটা তো নির্বাচনের কোনো রকম প্রক্রিয়া হতে পারে না, ঠিক আছে। তো আমাদের মনে হয়েছে না, আমরা যদি নির্বাচন এটা হতেই হয় এবং বিসিবিতে যেটা নির্বাচন হয় ভালো নির্বাচন হতে হবে, সকল স্টেক হোল্ডারদের এখানে পার্টিসিপেন্ট থাকতে হবে, ক্লাবরা বলেন যারা আছেন সব পার্টিসিপেন্ট থাকতে হবে, ভালো নির্বাচন হতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, যেটা ছিল না এখানে। বনিবনার কোনো বিষয় ছিল না অ্যাকচুয়ালি। জি, তার ব্যক্তিগত ওপিনিয়ন হতেই পারে, কিন্তু বেসিক্যালি যেটা হলো যে বেসিক্যালি আমরা মনে করছি নির্বাচন স্বচ্ছ ছিল না এবং এই আমাদের মেইন পজিশন সেটাই যে একটা স্বচ্ছ নির্বাচন হতে হবে। ওকে ফাইন, আপনারা এখন বিসিবিতে আসছেন 3 মাসের জন্য, সব মিলিয়ে আপনার ভিশনটা কি? মানে ঠিক এই 3 মাসের ভিশনটা কি, এরপর আপনারা অনেকে নির্বাচন করবেন, পরবর্তী ভিশনটা কি? মানে লাইক দুইটা ভিশন তো আলাদা থাকবে। দেখেন না, আমাদের ইমিডিয়েট কাজ হলো 3 মাস, 90 দিনের একটা সময়সীমা আছে কাজ করার জন্য। এখানে একটা মেইনটা আমাদের এইম হলো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, যেটা গতবার হয়নি, যেটা কথা এখনই বললাম, যে কারণে আমরা নির্বাচনে উইথড্র করেছিলাম। একটা ভালো নির্বাচন দেওয়া, সুষ্ঠু নির্বাচন দেওয়া, যেখানে সকল স্টেক হোল্ডার পার্টিসিপেশন থাকবে, ফেয়ার ইলেকশন হবে এবং ইলেকশনের মাধ্যমেই প্রতিনিধি যারা আছেন, ডিরেক্টর যারা আছে, বোর্ড অফ ডিরেক্টরস ইলেক্টেড হবেন এবং তারাই ক্রিকেটকে নেতৃত্ব দিবেন নেক্সট যে কটা বছর তারা টেনিউর থাকবেন। সো এটা হলো মূল জিনিস, এখানে প্রথম আমাদের ফার্স্ট টাস্ক। এবং একটা মেইন টাস্ক হলো যে বাংলাদেশের ক্রিকেটের উপর মানুষের আস্থাটা আবার ফিরিয়ে নিয়ে আসা, ক্রিকেটটা আবার মাঠে গড়ানো, ঠিক আছে। আপনারা দেখবেন যে আমরা কিন্তু এখন দেখছি যেমন চেষ্টা করছি প্রিমিয়ার লিগটাকে আবার মাঠে নিয়ে আসার জন্য, এখানে মিটিংও হয়েছে এবং অনেক স্টেক হোল্ডার যারা চাচ্ছেন, ক্লাব যারা আছেন, ক্লাবগুলো ছিলেন সেখানে এবং তারা মোস্টলি বেশিরভাগই এখন ইচ্ছুক মাঠে আবার খেলা শুরু করার জন্য প্রিমিয়ার লিগটা। কাজে এই জিনিসটাকে আবার ক্রিকেটকে আবার শুরু করা, ঠিক আছে। খালি ন্যাশনাল ক্রিকেট ইজ নট অনলি ক্রিকেট,
আমাদের যে বেসিক্যালি এইচ লেভেল ক্রিকেট বলেন, ক্লাব ক্রিকেট বলেন, এই ক্রিকেট আবার চালু রাখা, এই পাইপলাইন তো এখান থেকেই আসে। সো বেসিক্যালি পাইপলাইনের জায়গাটা আবার ওপেন করা, হ্যাঁ, যাতে খেলা হতে থাকে রেগুলারলি। এবং আরেকটা হলো প্লেয়ারদের ইন্টারেস্টটা দেখা। আপনারা দেখেছেন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় বোর্ড মিটিংয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের স্যালারি বাড়ানোর ব্যাপারে। কারণ দেখেন একটা স্পোর্টসের কিন্তু মূল স্টেক হোল্ডার কিন্তু বিসিবি ডিরেক্টররা না, মূল স্টেক হোল্ডার হলো প্লেয়াররা। খেলোয়াড় থাকলেই কিন্তু খেলা বেঁচে থাকবে, খেলোয়াড়রা স্টেক হোল্ডার। এবং আরেকটা গ্রুপ হলো দর্শক সমর্থকরা, তারাই কিন্তু খেলাটাকে বাঁচিয়ে রাখে, খেলোয়াড়রা এবং দর্শকরা। আমরা যারা বিসিবির সাথে কাজ করতেছি আমাদের কাজ কি হলো, খেলাটাকে ফ্যাসিলিটেট করা, সাপোর্ট দেওয়া, ঠিক আছে? কাজেই আমরা এই মাইন্ডসেটটাতে আমাদের আসতে হবে যে প্লেয়ার্স আর দ্য মেইন স্টেক হোল্ডার এবং দর্শক সমর্থকরা হচ্ছে মেইন স্টেক হোল্ডার্স। কাজে এটাকে চিন্তা করে আমাদের আগাতে হবে, ঠিক আছে? বোর্ড মেম্বার্স আর নট বিগার দ্যান দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। এই মাইন্ডসেট নিয়ে আমাদের আগাতে হবে। আপনি যেমনটা বলছিলেন এই কথা একটা প্রসঙ্গ চলে আসে আসলে, যদিও আমার প্ল্যানিং ছিল না এই প্রশ্ন আপনাকে করা, বাট আপনি যখন বলছিলেন বারবার করে, এবং কি সেম আপনার পদে যখন আগের বোর্ডে যারা ছিল ফাইন্যান্স কমিটিতে কিন্তু ছিল এম নাজিমুল ইসলাম, তিনি কিন্তু ক্রিকেটারদেরকে খুব মানে যদি বলি যে খুবই মানে অপমানজনক কথা বলেছেন, এবং আপনাদেরই এখন বোর্ড সভাপতি তামিম ইকবালকেও খুব বাজেভাবে কথা বলেছেন। এই যে আসলে বোর্ড ডিরেক্টররা যখন ক্রিকেটের ঊর্ধ্বে চলে যায় তখন এটা কি আসলে ক্রিকেটের জন্য ক্ষতি কিনা? না, অবশ্যই ক্রিকেটের জন্য আমি যেটা বললাম, ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার আমাদের খেলোয়াড়রা, নারী এবং পুরুষ খেলোয়াড়রা, তারা হলো মেইন স্টেক হোল্ডার, ঠিক আছে? তাদেরকে আমাদের দ্বারা তাদেরকে সাপোর্ট দেওয়া। আমরা বেসিক্যালি কিন্তু বোর্ড হচ্ছে দ্য সাপোর্ট স্টাফ, হ্যাঁ। কাজেই মানে মাঠের খেলাটা খেলছেন প্লেয়াররা, দে আর আওয়ার স্টার্স, দে আর আওয়ার অ্যাসেটস, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমরা কেউ খেলার চেয়ে বড় না। এবং খেলাটা যেটা বললাম, আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা নার্চার করতে পারি, তার সাপোর্টটা দিতে পারি, তাহলে খেলা ভালো হবে, পারফরমেন্স ভালো হবে, দর্শকরা মাঠে আসবে এবং ক্রিকেটের আস্থা ফেরত আসবে। বোর্ড মেম্বারদের দায়িত্ব খালি এটাকে ফ্যাসিলিটেট করা, আর কিছু না, ঠিক আছে? এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো। আর এখানে আমাদের বেসিক্যালি যেটা আমি অনেক সময় আগে দেখেছি যে বোর্ড মেম্বার, বোর্ড প্রেসিডেন্টরা নিজেদেরকে খেলা থেকে ওরা খেলা থেকে তারা বড়, প্লেয়ারদের থেকে তারা বড়, এটা কখনোই হতে পারে না। প্লেয়াররা, আমি বলবো 99% স্টেক হোল্ডার হলো খেলোয়াড়রা। খেলোয়াড়রা আছে তো খেলা আছে, ক্রিকেটাররা আছে তো ক্রিকেট আছে, নট বোর্ড মেম্বার্স, নট এনিবডি এলস। দারুণ বলেছেন। যদি বলি যে আপনার আসলে সংগঠক হিসেবে আপনি আছেন, অনেকেই হয়তো জানে না খুব একটা, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড একটু বলতেন যে আপনি আসলে কি কি করছেন ক্রিকেটের, মানে যেহেতু বোর্ডে আসার আগে আপনার যদি অ্যাক্টিভিটিসগুলো বলতেন। আমার তো আমি তো একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, হ্যাঁ, এবং আমি ক্রিকেট ভালোবাসি। সো এখানে আসা খেলাকে ভালোবেসি, হ্যাঁ। আমি বেসিক্যালি আপনি জানেন আমার পলিটিক্সের মূল ইয়েটা চট্টগ্রামে, তো সেখানে ক্রিকেট নিয়ে কাজ করে কিছু মানে খালি ক্রিকেট না, স্পোর্টস নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, কিছু টুর্নামেন্টস অ্যান্ড এভরিথিং এলস, এগুলোকে অ্যারেঞ্জ করা, এগুলোকে বেসিক্যালি পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে। আমি চট্টগ্রামের শতল ক্লাবের কাউন্সিলর, ঢাকাতেও আমি একটা ক্লাবের কাউন্সিলর। সো বেসিক্যালি মূল জিনিস হলো খেলাকে ভালোবেসে এখানে আসা, ঠিক আছে? যেটা বললাম, আমরা যারা এখানে বিসিবিতে বর্তমানে এসেছি, আমাদের মূল দায়িত্ব হচ্ছে খেলাটাকে ফ্যাসিলিটেট করা। আগেন মূল হলো প্লেয়ারদেরকে সাপোর্টটা দেওয়া এবং বাংলাদেশের ক্রিকেটটাকে আবার গৌরবের জায়গায় নিয়ে যাওয়া, এটা হলো মূল জিনিস, ঠিক আছে? আর অনেক কিছু ধরেন আমি যেটা বুঝি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু সমস্যা আছে, অবকাঠামো সমস্যা, সেগুলো ডেভেলপ করা, ঠিক আছে? এবং সেক্ষেত্রে যে সহযোগিতা আমরা করতে পারি সেই ইচ্ছা থেকে কিন্তু এখানে আসা। এবং আমি মনে করি ইউথকে রাইট পথে রাখার একটা মূল মাধ্যম হলো স্পোর্টস। কাজে স্পোর্টস নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য কিন্তু এটাই। আমি রাজনীতিবিদ একজন, ঠিক আছে, কিন্তু আমি স্পোর্টসকে খুব একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট মনে করি, কারণ এটার মাধ্যমে আমি মনে করি আমাদের যে বাংলাদেশের যে ইয়াংরা আছেন, তরুণ প্রজন্ম, তাদের কিন্তু একটা ভালো ট্র্যাকে রাখা, রাইট মাইন্ডসেটে রাখা এবং শিখার একটা বিশাল বড় জায়গা কিন্তু স্পোর্টস। টিম বিল্ডিং থেকে শুরু করে, যেমন আপনি টিম বিল্ডিংয়ের কথা বলছেন, মানে আমরা যারা বোর্ডে কাজ করব আমাদের কিন্তু অ্যাজ এ টিম কাজ করতে হবে, ঠিক আছে? সো অ্যাজ এ টিম কাজ করতে হবে ক্রিকেটের উন্নয়ন সাধন করার জন্য। সো এটা হলো মাইন্ড। সো বেসিক্যালি ভালোবাসা থেকে আসা, ক্রিকেটকে ভালোবাসি। একসময় স্কুল ক্রিকেট খেলেছি, চিটংয়ের কিছু ক্লাবের সাথে সম্পৃক্ত আছি, একাডেমির সাথে সম্পৃক্ত আছি, যদূর পারি চেষ্টা করি পৃষ্ঠপোষকতা করতে। ঢাকাতেও আছি ইনভলভড। সো এটাই, আর কিছু না। বেসিক্যালি ভালোবাসা থেকে আসা এবং এই 90 দিনে আমাদের একটা পার্টিকুলার টাস্ক নিয়ে আসা, মানে একটা দায়বদ্ধতা থেকে আসা, দায়িত্ববোধ থেকে আসা। এই 90টা দিন আমাদের খুব ক্রুশাল দিন, 90 ডেজ। এই 90 দিনে চেষ্টা করব যে ক্রিকেটটাকে একটা ভালো জায়গায় নিয়ে
যেন আমরা রেখে যেতে পারি। এরপর নির্বাচিত হয়ে যারা আসবেন তারা যেন বোর্ডটাকে একটা আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারেন, সেরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া। নির্বাচিত হয়ে যারা আসবেন, আপনি কি নির্বাচনের জন্য আসলে? সেটা নিয়ে এখন ভাবছি না। আমি আই বিলিভ রাইট অ্যাট দ্য মোমেন্ট, বর্তমানে যে দায়িত্বটা আছে এটা আগে পালন করি। একটা ভালো নির্বাচন দিকে আমরা যেতে পারি, সেই স্বচ্ছতা রেখে সেই কাজগুলো করে যাওয়া। আরেকটা হলো ক্রিকেট মাঠে যতদূর পারি ক্রিকেটকে আবার নিয়ে আসা, খেলাটা মাঠে গড়াতে হবে, প্লেয়াররা যেন খেলতে পারে সেই অবস্থা সৃষ্টি করা, এবং এই 90 দিনের মধ্যে ক্রিকেটের ফ্যাসিলিটিসে যতদূর পারি আমরা আমাদের সম্ভব হয় এটাই ডেভেলপ করা, যাতে প্লেয়াররা বেনিফিটেড হয়। ব্যাপারটা কি এমন যে আপনি 3 মাসে আসলে কাজ করে নিজেকে প্রিপেয়ার করতে চান যে আসলে আমি কি আসলে পরবর্তীতে নির্বাচন করার মতো আসলে সেই মেন্টালিটি বা সেই সামর্থ্য রাখি কিনা, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ কিনা? এটা না, নিজেকে যাচাই করার বিষয় থাকেই, কারণ আমার তো পারফর্ম করতে হবে। আমি যদি পারফর্ম না করতে পারি তাহলে তো ক্রিকেটের কোনো লাভ হবে না। কাজে আমার মূল জিনিস হচ্ছে আমার ইন্টেনশনটা কী, আমি যে ইন্টেনশনটা নিয়ে এসেছি সেটা আমার ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে ক্রিকেটকে আমার বেনিফিটেড করতে হবে, বাংলাদেশের ক্রিকেটকে আমার একটা জায়গায় নিয়ে যেতে হবে। সো সেটা যদি আমি করতে পারি দেন আই উড থিঙ্ক না ঠিক আছে, আমি হয়তো বা ফার্দার কন্টিনিউ করতে পারি। বাট সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি পারছি না, তাহলে তো সেই ক্ষেত্রে একজন সংগঠক হিসেবে থাকার কোনো মানিত হয় না, ঠিক আছে। কিন্তু খেলার প্রতি ভালোবাসা সবসময় থাকবে। কিন্তু আমি যেটা বললাম, খেলাকে যদি ভালোবাসি তাহলে খেলোয়াড়দের ভালোবাসতে হবে এবং দর্শকদেরকে আরও উদ্বুদ্ধ করতে হবে আমাদের। সেই কাজটা আমাদের করতে হবে। খেলোয়াড় আর মেইন স্টেক হোল্ডার্স, ক্রিকেটার্স আর মেইন, এটা আমাদের মানতে হবে। কারণ ইসমাইল ভাই, তামিম ইকবাল আপনাদের এই চট্টগ্রামেরই সন্তান, গর্বিত সন্তান। তামিম ইকবালের সাথে আপনার মানে পরিচয়টা কিভাবে? একদম আমরা শুনছিলাম যে আপনারা খুব ভালো বন্ধু ছিলেন। আপনাদের সাথে যখন আড্ডা হয় বা এই সময়টার আগে ক্রিকেট নিয়ে আপনাদের আসলে কি ভিশন ছিল দুজনের, বা কোন জায়গাটা আপনাকে মনে হচ্ছে তামিম ইকবাল এই জায়গাটার জন্য রাইট পারসন? একটা জন্য তামিম নিজে একজন ক্রিকেটার, সো সে ক্রিকেটের ইন্টারনাল জিনিসগুলো খুব ভালো বোঝে, হ্যাঁ। এবং সে তো তার কেরিয়ার শেষ করছে, বেশি সময় পার হয়নি, কিন্তু কয়েকদিন আগেই সে রিটায়ার করেছে। সো তার একটা ফ্রেশ পার্সপেক্টিভ আছে ক্রিকেট সম্বন্ধে, হ্যাঁ। এবং ক্রিকেট তো অনেক বছর দিয়ে ইভলভ করেছে, একটা জায়গায় আছে। যেহেতু সে সম্প্রতি মাত্র রিটায়ারমেন্টে গেছে, সো তার একটা আইডিয়া আছে ক্রিকেট সম্বন্ধে, মানে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার কী হওয়া উচিত, একটা ভিশনও আছে, এবং সে ভিতরের সমস্যাগুলোকে বোঝে, হ্যাঁ। আমার মনে হয়েছে যে তার মধ্যে একটা কি বলবো প্যাশন আছে, তার মধ্যে একটা ইচ্ছা আছে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য, এবং কিছু ভিশনও আছে। যেমন আপনার ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশে কিন্তু আমরা দেখি ক্রিকেট অনেক বেশি সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, ঢাকা কেন্দ্রিক। অত ক্রিকেট আরও বেশি ডিসেন্ট্রালাইজ করতে হবে, ঠিক আছে। আমাদের আরও একাডেমি প্রয়োজন, ঠিক আছে। তারপর আমাদের এক্সেলেন্স সেন্টার দরকার একটা, যেটা নিয়ে তামিম অনেকবার আলাপ করেছি। একটা এক্সেলেন্স সেন্টার দরকার, যেখানে আপনার বেসিক্যালি হাই পারফরমেন্সটাকে আপনি উঠায় নিয়ে আসতে পারবেন, হ্যাঁ, যেটা আপনি। সো এই ধরনের চিন্তাভাবনা আছে। আপনার ক্রিকেটকে বেসিক্যালি আপনার ডেভেলপ করতে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা দরকার, এবং আপনার মূল হলো পাইপলাইন। আপনাদের পাইপলাইনটাকে সচল রাখতে হবে, যেখান থেকে কন্টিনিউস প্লেয়ার উঠে আসবে, হ্যাঁ। সো যেটা দেখবেন আপনার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এখন একটা বাধাগ্রস্ত হয়েছে। সো সেই পাইপলাইনটাকে আমার সচল করতে হবে। তো সচল করতে হলে কিন্তু আপনার পুরো বাংলাদেশকে ক্রিকেট রেগুলার আপনার ডিভিশনাল ক্রিকেটগুলো হতে হবে, ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটগুলো হতে হবে, এইজ লেভেলের ক্রিকেটগুলো হতে হবে। সো পাইপলাইনকে সচল রাখতে হলে আপনার কন্টিনিউস ক্রিকেট খেলা চলতে হবে, ঠিক আছে। এই মাইন্ডসেট থেকে শুরু, এবং একাডেমি লাগবে। একটা একাডেমি নট এনাফ। বাংলাদেশে আমার তো মনে হয় 3 থেকে 4টা একাডেমি দরকার, যেখান থেকে প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু প্লেয়াররা স্কিল সেট ডেভেলপ করে যেন আসতে পারে। সো এই চিন্তাগুলো আছে, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে ইট ইজ এ লং টার্ম ভিউজ। আমাদের এখন যেটা বর্তমান হচ্ছে, যেহেতু আমরা এখন একটা অ্যাডহক কমিটি, আমাদের এখন বর্তমান কাজ যেটা হলো গিয়ে নির্বাচনটা হলো মূল, আর একটা হলো গিয়ে ক্রিকেটের প্রতি আস্থাটা ফিরিয়ে না, সেটা বললাম আগে, হ্যাঁ। বাট লং টার্মে তামিমের ভিশনগুলো আছে, এবং আমি তার সাথে অনুভব করছি এই ভিশনগুলোর সাথে আমিও অনেকটা অ্যালাইন্ড। আমি মনে করি যে বেসিক্যালি ইভেনচুয়ালি ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ডেভেলপ করতে হবে, নো হাউ ডেভেলপ করতে হবে। আর একটা জিনিস হলো কি, ক্রিকেট অ্যাজ এ প্রফেশন যেন আমাদের ছেলেমেয়েরা নেয়, সেটা তাতে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, ক্যারিয়ার হিসেবে নিতে হবে। মানে একটা স্পোর্টস ইকোনমি বলে একটা কথা আছে, কিন্তু দুনিয়ার সব জায়গায় আছে। দেখবেন যে আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, ইউরোপে বড় বড় লিগগুলো বড় পারিশ্রমিক প্লেয়াররা, বিকজ এই মার্কেটটা ডেভেলপ করেছে। আমাদের ওই মার্কেটে ডেভেলপ করতে হবে যে মানুষ স্পোর্টসকে অ্যাজ এ প্রফেশন নিতে যেন তার উদ্বুদ্ধ হয়, যে দিস ক্যান বি এ প্রফেশন। বাবা মা আসলে ছেলেকে খেলাধুলাতে পাঠাতে, যাতে মানে কনফিডেন্স পায় যে না, আমার ছেলে অন্তত অবশ্যই একটা করে এটাকে পেশা, এবং তারা এটা অ্যাজ এ প্রফেশন নিতে পারে, এবং
তারা যখন রিটায়ারমেন্ট করবে তখন তাদের একটা ব্যবস্থা থাকবে। কারণ আপনার স্পোর্টসম্যান একটা পার্টিকুলার একটা টাইম পিরিয়ডের পর তারা যখন রিটায়ারমেন্টে যায়, এর পরের জীবনে তারা কীভাবে কাটাবে, এখানে সিকিউরিটির বিষয় থাকে কিন্তু। হ্যাঁ, আবার সব ক্রিকেটে কি ন্যাশনাল ক্রিকেট খেলবে না, ফার্স্ট ক্লাস ক্রিকেটার আছে বিভিন্ন ডিভিশন লেভেল, অনেকে যারা ক্রিকেট খেলবেন তারা যেন ক্রিকেটটা খেলার পরে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তার জীবিকাটা নির্বাহ করতে পারে, সে ব্যবস্থা তাদের করতে হবে, আমাদের করতে হবে। কাজে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে না, ক্রিকেটকে অথবা এনি স্পোর্টস, নট জাস্ট ক্রিকেট, এনি স্পোর্টসকে যেন আমাদের ছেলেমেয়েরা নিতে পারে অ্যাজ প্রফেশন, তাদেরকে এই অভয়টা আমাদের দিতে হবে। আপনার পছন্দের ক্রিকেটার কি ন্যাশনাল টিমে এখন? আমি নিজেকে ক্রিকেটার বলবো না, আমি স্কুল ক্রিকেট খেলেছি, ক্রিকেট ভালোবাসি। হ্যাঁ, বাট একসময় মনে মনে ইচ্ছা ছিল কিন্তু যে ক্রিকেটার হতে চাই, বাট পারিবারিক আমাদের যে ইয়েটা ছিল যে ব্যবসায় আসা হলো, এরপর রাজনীতিতে আসা হলো। বাট হ্যাঁ, যদি সুযোগ পেতাম ক্রিকেটার হওয়ার, তবে চেষ্টা করতাম ক্রিকেটার হওয়ার জন্য। বাট স্কুল ক্রিকেট খেলেছি এবং প্যাশনেটলি খেলেছি। আমার ফেভারিট ক্রিকেটার আমি বলতে গেলে অনেক আছে। আমার আই থিঙ্ক ছোটোবেলায় আমি ওয়াজ এ বিগ ফ্যান অফ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সো ব্রায়ান লারা ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট ব্যাটসম্যান, এবং আমার এখনও মনে হয় যে এরকম ব্যাটসম্যান দুনিয়াতে খুব কমই এসছে। সো ব্রায়ান লারা, ছোটোবেলায় যখন আমরা যখন আইসি ট্রফি জিতলাম প্রথমবার, তখন তো আমাদের অনেক ক্রিকেটিং হিরো ছিল। তখন ধরেন আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজউদ্দিন নান্নু, দেয়ার অল সুপারস্টার্স, খালেদ মাসুদ পাইলট। ওই ছবিটা এখনও কিন্তু চোখে ভাসে। হ্যাঁ, ঠিক আছে। সো হ্যাঁ, সেই মানে ওই দিন আমি এত আনন্দিত ছিলাম, আমার মনে হয় আমার জীবনে যদি শ্রেষ্ঠ 4-5টা দিন বলেন, ইটস ওয়ান অফ দ্য ডেজ যেদিন আমরা আইসি ট্রফি জিতে প্রথমবার। এর আগে খেলাতে আমার মনে হয় জিতে উই কোয়ালিফাইড ফর ওয়ার্ল্ড কাপ অলরেডি, বাট আইসি ট্রফি যে জিতাটা মানে আনবিলিভেবল। এবং আমি ওই দিনটা কখনো ভুলবো না। আমরা ঢাকার রাস্তায় আমরা মানে সেলিব্রেট করেছি আমার বন্ধু বান্ধব নিয়ে, দিনটা ভুলবো না। কাছেই হ্যাঁ, দে আর অল ন্যাশনাল হিরোজ, কারণ ওটাই শুরু। হ্যাঁ, এবং ওই যাত্রাটা তাদের হাত দিয়েই শুরু, এবং জেনারেশন থেকে জেনারেশন তো এভাবেই হয়। ঠিক আছে, এরপর তামিমরা এসছে, সাকিবরা এসছে, মাশরাফিরা এসছে, মাহমুদুর রিয়াদরা এসছেন, মুশফিকুর রহিমরা এসছেন, তারা ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, এখন আশা করি নেক্সট একটা জেনারেশন আসবে, তারা ক্রিকেট এগিয়ে নিয়ে যাবেন। এবং আমরা যারা বিসিবির সাথে কাজ করতে আসি, আমাদের মূল দায়িত্ব হবে যেন এই ধারাটাকে আমরা সহযোগিতা করতে পারি। কারণ যেটা বললাম, প্লেয়ার অ্যাজ মেইন, খেলোয়াড়াই মূল। এবং আমি মনে করি যদি ভবিষ্যতে যদি আমরা পাইপলাইনটা ঠিক রাখতে পারি, বাংলাদেশের আমাদের বিভিন্ন লেভেলের ক্রিকেটগুলোকে আমরা সচল রাখতে পারি, আমরা ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। কারণ ট্যালেন্টের বাংলাদেশের কোনো শর্টফল নাই, প্রচুর ট্যালেন্ট আছে বাংলাদেশে। সবাই খালি বলে যে বাংলাদেশ ছোট ভাই, না, এমন কিছু না। না, ক্রিকেট এখন আমাদের ডিএনএতে চলে আসছে। কাজে উই হ্যাভ, আমাদের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর প্রচুর মেধাবী খেলোয়াড় আছে। আমাদের খালি ওই পাইপলাইনটা ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে তারা উঠে আসতে পারে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা হলো মূল কাজ। আপনাদের এই আগের বোর্ডের আমলে আসলে বিশ্বকাপটা খেলা হয়নি। আমিনুল ইসলাম বুলবুল ভাই অনেক বড়ভাবে একজন ক্রিকেটার আমাদের দেশের জন্য, তার আমলে আসলে বিশ্বকাপটা খেলা হয়নি। এটা নিয়ে আপসেট হয়েছেন কিনা? যেহেতু আপনি বলছিলেন যে ক্রিকেটটা আপনাদের একদম স্পোর্টস ইজ স্পোর্টস, ঠিক আছে। খেলা, আমরা যেটা বলি শো মাস্ট গো অন, খেলা চলতেই হবে, ঠিক আছে। আমি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশ শুড পার্টিসিপেট ইন আইসিসি টুর্নামেন্টস। হ্যাঁ, কারণ মূল তো হলো খেলা চলতে হবে, এবং যত বেশি খেলা হবে তত বেশি আমাদের প্লেয়াররা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। এবং এখানে মনে হয় আমার এখানে কোনো ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই, ঠিক আছে। সো আমি ব্যক্তিগত মনে করি যে আশা করি ভবিষ্যতে ফিউচার যত আইসিসি টুর্নামেন্ট বাংলা অবশ্যই পার্টিসিপেট করবে এবং কম্পিট করবে। আর সাকিব আল হাসানকে নিয়ে কথা চলে আসে, আসলে দেশের ক্রিকেটে তিনি নেই, মানে এখন পর্যন্ত তার কোনো সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না। সাকিবকে নিয়ে আপনাদের বোর্ড এখন পর্যন্ত 2টা মিটিং হয়েছে, আপনারা কি কখনো কোনো ভাবছেন বা কথা হয়েছে? না, এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। এবং সাকিবের কন্ট্রিবিউশন বাংলাদেশের ক্রিকেটে তো অস্বীকার করার কিছু নেই। বড় মাপের ক্রিকেটার, প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য, আমি বলবো যে প্রিমিয়ার ক্রিকেটার্স যেটা বাংলাদেশ প্রডিউস করেছে। হ্যাঁ, বাট এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। আর মূল আমাদের এখন ফোকাস হলো ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। সো যেটা বললাম, পাইপলাইনটা নিয়ে কাজ করা এই সময়ের মধ্যে যতদূর পারি, এবং ভবিষ্যতে আশা করি যারা আসবেন তারা পাইপলাইনটা নিয়ে কাজ করবেন, যেখানে নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। এবং যেটা বললাম, সাকিব, তামিম, মাশরাফির মতো প্লেয়ার উঠে আসবে, ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার উঠে আসবে, ইভেন বেটার হয়তো আরও বড় খেলোয়াড় উঠে আসতে পারবে। অনেকে আসলে সাকিবের কথা আসছে, মাশরাফির কথা বললেন যেহেতু, এই জন্য বলা। এই যে সাকিব, মাশরাফি, তাদেরকে আসলে থাকে না এমন যে কোনো কাজে আসলে যদি অ্যাড করা যায়, মাশরাফি হয়তো বা
রিটায়ারমেন্ট করে নাই, বাট ক্রিকেট থেকেই মোটামুটি দূরে থাকে না, যে এরকম কোনো আপনাদের কোনো প্ল্যান থাকে কিনা বা আগামীতে এরকম কোনো পরামর্শ দিবেন কিনা মাশরাফিকে নিয়ে? এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট, বাট সময়ে বলে দিবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাদের সার্ভিস তো বাংলাদেশ ক্রিকেট তো অস্বীকার কিছু করা কিছু নাই। তা বাংলাদেশ ক্রিকেট সার্ভ করেছে, লম্বা সময়তে সার্ভ করেছে, এবং বাংলাদেশ ক্রিকেটের যে একটা পিক যাই ছিল সেটা কিন্তু তাদের কারণেই ছিল। হ্যাঁ, এবং তারা টপ পারফর্মার্স। হ্যাঁ, তাদের বাংলাদেশ ক্রিকেটে আমি প্রিটি শিওর অনেক ইনপুট দেওয়ার আছে, তাদের নলেজ আছে, জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে, এবং কন্ট্রিবিউশন আছে, সো অনেক কিছু দেওয়ারও আছে। হ্যাঁ, ভবিষ্যতে বলে দিবে তারা এখানে সহযোগিতা করবেন কীভাবে, না করবে, একটা স্কোপ কেমনে হতে পারে হয়তো ভবিষ্যতে বলে দিবে, এখনই বলা খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, অবশ্যই তাদের নিজেদের যে মেধা আছে, জ্ঞান আছে, এখানে বাংলাদেশ ক্রিকেটকে কন্ট্রিবিউট করা অনেক কিছু আছে। থ্যাংক ইউ। ভাইয়া যদি একটু একটা প্রশ্ন করি, আপনি আপনার মতো উত্তর দেবেন, সেটা হচ্ছে যে ধরুন আপনারা যখন একটা কমিটি আপনাদেরকে দেওয়া হয়, সেখানে আপনাদের মানে থাকে না যে আপনাদের প্যারেন্টসরা বিএনপির বড় পদে আছেন, তাদেরকে নিয়ে একটা ক্রিটিসিজম হচ্ছে যে মানে ছেলেদেরকে সবাইকে বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে বা বাবার বোর্ড লাইক এমন একটা কথা হচ্ছে, আপনি আসলে ব্যাপারটাকে কীভাবে দেখেন? দেখেন, ক্রিটিসিজম সব ব্যাপারে থাকবে, ক্রিটিসিজম ভালো জিনিস। একটা জিনিস দেখবেন, বর্তমানে কিন্তু মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে, যে যা বলতে চায় সে তা বলতে পারে, যেটা আজ থেকে 2 বছর আগেও কিন্তু ছিল না। কাজে আমি এটাকে সাধুবাদ জানাই, মানুষের তাদের অধিকার আছে তাদের মত প্রকাশ করার, ক্রিটিসিজম করার। আই থিঙ্ক এই বাংলাদেশটা আমরা চেয়েছি, সেটা হোক। আমার কাজ হলো, আমি যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে আগামী 90 দিন, এই কাজটা সুচারুরূপে শেষ করা, এফেক্টিভলি শেষ করা, এফিশিয়েন্টলি শেষ করা এবং ডেলিভার করা, এটা হচ্ছে আমার কাজ। এটা সময় বলে দেবে আমরা পেরেছি কি পারি নাই, কিন্তু চেষ্টা আমরা করব, এটা হচ্ছে মূল জিনিস। ক্রিটিসিজম থাকবেই, আর ক্রিটিসিজমকে যদি না থাকে তাহলে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। ঠিক আছে, তো আমি মনে ক্রিটিসিজম একদিকে ভালো জিনিস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার বাবার পরিচয় তো আমি আর বদলাতে পারবো না, অবশ্যই আছে, কিন্তু আমি নিজেও রাজনীতি করি, আমি নিজে ব্যবসা করেছি, আজকে 21 বছর ধরে ব্যবসায় আছি। সেটা কি আসলে আপনি নিজের, আমার নিজের ব্যবসা করেছি আমি, ঠিক আছে, আমি নিজের ব্যবসা করেছি, রাজনীতি আমি নিজের মতো করে যাচ্ছি, ঠিক আছে, আমার নিজের একটা আইডেন্টিটি আছে, সত্তা আছে, ঠিক আছে। হ্যাঁ, আমার বাবা একজন রাজনীতিবিদ, সেটা তো আমি বদলাতে পারবো না, সেই আইডেন্টিটিও আছে, কিন্তু এখন যে দায়িত্ব রয়েছে সেটা আমার কাজের মাধ্যমে আমার প্রমাণ করতে হবে। তো আশা করি কাজের মাধ্যমে প্রমাণ করতে পারবো। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে স্বপ্ন যেটা, যে বাংলাদেশ ক্রিকেট যেন এগিয়ে যায়, এবং আমরা ইনশাল্লাহ যেন একটা মেজর আইসিসি টুর্নামেন্ট যেন আমরা জিততে পারি, এটা হলো আমার ব্যক্তিগত, আমার নিজের স্বপ্ন। ওকে, আপনাদের দুজনের, আপনাদের চট্টগ্রামের একজন আছেন সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ভাই, আর তার সাথে আসলে তিনিও বিসিবিতে আছেন, তার সাথে আপনাদের কথাবার্তা হয়েছে কিনা, তার মেন্টালিটি আপনি কেমন দেখেন বিসিবিতে? না, দেখেন, যারা বোর্ডে এসছেন সবাই একটা পজিটিভ মেন্টালিটিতে আসছেন। এখানে অনেক ধরনের ক্রিকেটাররা আছেন, আইনজীবীও আছেন, অনেকে আছেন, কিন্তু সংগঠকরা আছেন, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে আমরা আছি কিন্তু বোর্ডে। হ্যাঁ, যারা বিভিন্ন পেশা থেকে আসছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের সকলের ইন্টেনশন সেম। আমাদের সবার, যেটা বললাম, বোর্ড ইজ অলসো টিম ওয়ার্ক। আমাদের টিম কাজ করতে হবে নেক্সট 90 ডেজ, যাতে আমরা ডেলিভার করতে পারি আমাদের যে কাজগুলো আমরা করতে আসছি। এটা হলো মূল জিনিস অ্যাকচুয়ালি, আশা করি আমরা করতে পারবো। এবং যেটা হলো, দেখেন, একটা অ্যাডহক কমিটি তো খুব বেশি এনে অনেক বড় কিছু করার, কিন্তু আমরা অ্যাটলিস্ট একটা রাইট ডিরেকশনে তো যে নিয়ে যেতে পারি, সেটা আমরা করতে পারি, তো সেটা হলো মূল কাজ। ঠিক আছে, এবং এখানে অভিজ্ঞতা আছে অনেকের, এখানে ফর্মার ক্রিকেটার নান্নু ভাই আছেন, ফর্মার ক্রিকেটার অভিজ্ঞতা আছেন, আতার ভাই আছেন, ঠিক আছে, সালমান ইসমানের মতো একজন এক্সপিরিয়েন্স ব্যবসায়ী আছেন, এবং উনি আগেও ক্রিকেট বোর্ডের সাথে ছিলেন, অনেকেই আছেন। সো এটা একটা মিশ্রণ। এবং যদি বলি যে আসলে আপনাদের একজন আছেন প্রাইম ব্যাংকের যে মালিক, তিনি কিন্তু তানজিল ভাই, তিনিও কিন্তু এই স্কুল ক্রিকেটটাকে দীর্ঘদিন ধরে খুব ক্রিটিক্যাল টাইমেও কিন্তু তিনি ক্যারি করেছেন। জি। সো এখানে আমরা যে জায়গা থেকে চেষ্টা করব মানে আমরা কন্ট্রিবিউট করার জন্য এবং ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য, এটাই মূল গোল, এটাই অ্যাকচুয়ালি। ওকে, দারুণ। এই যে সব যদি বলি যে তামিম ইকবালের এই কয়দিনের অ্যাক্টিভিটিস বা এই কয়দিনের যে ক্রিকেটের যে সারাটা, সেটা কেমন দেখছেন, বা বন্ধু তামিমকে নিয়ে কি বলবেন আসলে? না, দেখেন, আমি শুভকামনা তামিমের জন্য। আমাদের মূল কাজটা যেটা হলো প্লেয়ারদের ওয়েলফেয়ারটা দেখা। সো যেটা হলো একটা ভালো শুরু হয়েছে, আমরা যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্যালারিটা যে বাড়ানো হয়েছে, এটা দিয়ে শুরু করেছি। আপনি বলছিলেন যে, একটু যদি ইন্টারভিউ করি, যে আপনি বলছিলেন যে সেই জায়গাটা আপনার একটা ভূমিকা ছিল, এটা নিয়ে আমরা আলাপ করেছি আগে। কি বলেছিলেন আসলে, মানে কনভিন্সটা কেমন করে? না, যেটা বললাম, প্লেয়ারের মূল স্টেক হোল্ডার, সেটা নিয়ে তো আমি সাথে আলাপ হতো, এবং প্লেয়ারদের বেনিফিট আমাদের দেখতে হবে, সেই চিন্তাধারা থেকে এই কাজগুলো করা, আর কিছু না। আর আমি মনে করি তামিম একটা ভিশন আছে,
আর তামিমের ক্রিকেট সম্বন্ধে জ্ঞান আছে এবং যেটা বললাম ফ্রেশ পার্সপেক্টিভ আছে, যেহেতু সে মাত্র রিসেন্টলি রিটায়ার করেছে। সো আই থিঙ্ক সব কিছুই তাকে হেল্প করবে ভবিষ্যতে কাজ করার জন্য। আপনাদের এই বোর্ডের সাথে কি আসলে আমিনুল হক, যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তার সাথে কি আসলে কোনো কথা হয়েছে, মিটিং হয়েছে কিনা আপনাদের, যে আপনাদের ভিশন বা আপনাদের 3 মাসের কোনো কিছু? আমার সাথে ব্যক্তিগতভাবে কোনো হয়নি। আমরা আমাদের কাজগুলো করছি। যেটা আমি এখন নেক্সট কয়দিন করছি সেটা হচ্ছে কি, আমি আমার নিজের ডিপার্টমেন্টটা বোঝার চেষ্টা করছি, আরও কিছু ইমপ্রুভ করা যায় সেই ক্ষেত্রে কাজ করছি। এবং আশা করি যেটা হয় যে অ্যাজ এ টিম আমাদের কাজ করতে হবে, কেউ একলা আমরা কিছু করতে পারবো না। কাজেই সকল স্টেক হোল্ডারকে নিয়ে আমার আগাতে হবে, আর কোনো স্টেক হোল্ডারকে বাইরে রেখেও কিন্তু আমরা আগাতে পারবো না। কাজেই সকলকে নিয়ে আগাতে হবে। ধন্যবাদ ইশরাক ভাই বাংলাদেশ প্রতিমন্ত্রী আসলে সময় দেওয়ার জন্য। না, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।